গণভোট অধ্যাদেশ অনুমোদন উপদেষ্টা পরিষদে। পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান সিইসির। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল। নিউমোনিয়া আক্রান্ত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে। কিছুটা উন্নতি জানালেন চিকিৎসক। সুস্থতা কামনায় দোয়া মাহফিল। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনা রেহানা সহ 17 জনের রায় 1 ডিসেম্বর। কুষ্টিয়ায় 6 হত্যাকাণ্ডে হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য 8 ডিসেম্বর। ঘরে বসেই র্যাপিড ও মেট্রোর কার্ড রিচার্জ সেবা চালু। ভোগান্তি কমলেও সক্রিয় করতে হবে স্টেশনের এভিএমে। পুরো প্রক্রিয়া অনলাইনে করার দাবি। এবং বিশৃঙ্খলার আরেক নাম আমিনবাজার চন্দ্রা হাইওয়ে। চলছে 40 লাখ থ্রি হুইলার। পুলিশের সামনে কেউ মানছে না সার্ভিস লেন। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি উজ্জ্বল হাফিজ। গণভোট অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সদস্যরা প্রায় কয়েক ঘণ্টা আলোচনা শেষে গণভোট অধ্যাদেশ 2025-এর অনুমোদন দেন। এর আগে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদের নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। সরকার গণভোট আইন 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে করবে বলেও জানিয়েছিলেন তিনি। গত 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান। ওই নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি। রাজনীতির সাথে জড়িত কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দিতে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষিত হবে আসন্ন নির্বাচনের তফসিল। সকালে প্রথম ধাপে দেশি স্থানীয় পর্যায়ের 40 পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তারা কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আসিফ ইকবাল খান। রাজনৈতিক দল, সুশীল সমাজের পর এবার পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে সংলাপে নির্বাচন কমিশন। নতুন পুরাতন মিলে নিবন্ধন পাওয়া 81টি পর্যবেক্ষক সংস্থাকে আলোচনায় আমন্ত্রণ জানায় ইসি। এর মধ্যে মঙ্গলবার সকালের ধাপে সংলাপে অংশ নেয় 40টি সংস্থা। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার আচরণবিধি মেনে কাজ করতে পর্যবেক্ষকদের আহ্বান জানান। সূচনা বক্তব্যে সিসি বলেন, নির্বাচনের পর্যবেক্ষণ করতে গিয়ে পর্যবেক্ষকরা যাতে রাজনীতির সাথে জড়িয়ে না পড়েন, তাদের নিরপেক্ষ দৃষ্টিতে ভোটের ভুল ত্রুটি দেখতে চায় নির্বাচন কমিশন। যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে, কোন পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। আমাদের যদি ম্যানেজমেন্টে কোনো গ্যাপস থাকে এবং আমাদের যদি কোনো প্রসিডিউরাল ল্যাপস থাকে, এটা যদি আমরা রিফর্ম করতে চাই, আপনাদের রিপোর্ট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। সংলাপে কমিশনার সানাউল্লাহ জানান, ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তাই অতীতে যে খারাপ অভিজ্ঞতা হয়েছে তার পুনরাবৃত্তি না করার তাগিদ তার। অতীতে যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে, এই ধরনের উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই না, কোনো অবস্থাতে নাই। সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে, নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতা
এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। সংলাপে অংশ নিয়ে দেশীয় নির্বাচন পর্যবেক্ষকরা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় ইসিকে নানা পরামর্শ দেন, তুলে ধরেন নিজেদের মতামত। উনি একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে চায়, তো উনার সাথে আমরা একমত হয়ে আমরা কয়েকটা কনক্রিট প্রস্তাব দিয়েছি। আমরা আমাদের অনেকগুলো সুপারিশ করেছি। দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো তো পর্যবেক্ষক একরকম হয়েছে, এবার নির্দলীয় এবং অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা আশা করছি সুন্দর একটি পর্যবেক্ষণ হবে। আমরা উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে অ্যাওয়ার্ড করব, জনগণকে জানাবো যে আপনার ভোটের উপরে বাংলাদেশের সংবিধান অনেকখানি নির্ভর করছে। পর্যবেক্ষকের নিরাপত্তা ইস্যু করা বলা হয়েছে, যে সমস্ত পর্যবেক্ষক প্রায় 42 লক্ষ পর্যবেক্ষক থাকবে, তাদের ভোট কিভাবে দিবে তারা, সেই বিষয়টা ব্যবস্থা কিভাবে নেবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকগুলো সুপারিশ এবং পরামর্শ দিয়েছি। নির্বাচনের স্বচ্ছতা যারা ব্যত্যয় ঘটাবে তাদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। নিউমোনিয়া আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন, তবে চিকিৎসক জানিয়েছেন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন ফের হাসপাতালে ভর্তি হওয়ায় উৎকণ্ঠা ছড়িয়েছে দলটির নেতাকর্মীদের মাঝে। সকালে নয়াপল্টনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। রোববার রাতে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পরই জানা গেল দীর্ঘদিনের শারীরিক জটিলতার ক্ষত আরও দীর্ঘতর হচ্ছে। ব্যক্তিগত চিকিৎসক জানায় বেগম জিয়ার ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ভর্তি করা হয়েছে এভারকেয়ারে। যদি শারীরিক অসুস্থতার শুরুর দিনগুলো থেকে এভারকেয়ারে নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন সাবেক প্রধানমন্ত্রী। হাসপাতাল কিংবা গুলশানের বাসভবন ফিরোজায় সার্বক্ষণিক চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হয় বেগম জিয়াকে। আওয়ামী লীগ সরকারের আমলে উন্নত চিকিৎসা বঞ্চিত থাকার পর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে চলতি বছরের জানুয়ারিতে এই চিকিৎসা নিতে লন্ডনের জন হপকিন্সে যান বেগম জিয়া। মে মাসে চিকিৎসা শেষে যখন দেশে ফিরলেন তখন দল ও ডাক্তারদের পক্ষ থেকে শারীরিক অবস্থার উন্নতির বার্তা দেওয়া হয়। যা দৃশ্যমান অবস্থা দেখা যায় বেগম খালেদা জিয়ার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির মধ্য দিয়ে কিংবা দলীয় সভায় ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার মাধ্যমে। এবং সবশেষ বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থীদের তালিকায় খালেদা জিয়া 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার খবরে তার শারীরিক অবস্থার উন্নতির ইঙ্গিতই দিচ্ছিল। এমন অবস্থায় হঠাৎ এ অসুস্থতা দলের নেতাকর্মীদের মধ্যেও শঙ্কা তৈরি করেছে। দল থেকে দেশবাসীর কাছে দোয়া যেমন চাওয়া হয়েছে, তেমনি মঙ্গলবার সকালে নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বেই বিএনপি সামনে এগিয়ে যাচ্ছে। জাতির সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন, অনেকগুলো জটিল আকার ধারণ করেছেন। ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছেন, এই যে বেহেশতের টিকিট দিচ্ছেন, বেহেশতের টিকিট তো আল্লাহ রসুলও দিতে পারে না। 9 বছর সারা বাংলাদেশ হেঁটে মাঠে ঘাটে কর্মীদের সাথে থেকে এই বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন। ব্যক্তিগত চিকিৎসক দল বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতির কথা জানালেও কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কেমন, আর চিকিৎসকরা কোনো ব্রিফিং করেছেন কিনা? জানতে চাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার যারা ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন বা মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে চিকিৎসার জন্য, তারা কোনো ব্রিফ করেছেন কিনা। এখন পর্যন্ত তারা কিছু জানায়নি, কিন্তু গতকাল রাতে চিকিৎসক দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে বেগম খালেদা জিয়ার যে অবস্থায় ভর্তি হয়েছেন তার থেকে অবস্থার কিছুটি উন্নতি হয়েছে। এবং কিছুক্ষণ আগে বিএনপির মিডিয়া সেলের বরাতে যেটি জানানো হয়েছে, বেগম খালেদা জিয়া তিনি কিছুটা স্টেবল আছেন, এবং যদি পরবর্তীতে মেডিকেল সদস্যরা কোনো ব্রিফ করেন বা গণমাধ্যমকে কোনো কিছু জানানোর প্রয়োজনীয়তা অনুভব করেন, সেটি তারা জানাবেন। সবশেষ মিডিয়া সেল এটি আসলে জানিয়েছেন। এবং আপনি জানেন যে গত রোববার বেগম খালেদা জিয়া কিন্তু তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয় বসুন্ধরার এই আবাসিক এলাকায়। এবং বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন, লিভার সিরোসিস সহ, কিডনি জটিলতা, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন। এবং চলতি বছর জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য কিন্তু জন হপকিন্স বিশ্ববিদ্যালয় কলেজ সেখানে তিনি চিকিৎসা নেন এবং দীর্ঘ চিকিৎসার শেষে তিনি আবার দেশে ফিরেন।
এবং সবচেয়ে যে বেশি ঘটনা ঘটেছে নেতাকর্মীদের মধ্যে আমরা দেখেছি যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। এবং আমরা এই ঘটনা ঘটার পর অর্থাৎ রোববার যখন বেগম খালেদা জিয়া ভর্তি হয় এবং চিকিৎসকরা যখন জানান যে তিনি তার ফুসফুস এবং হৃদযন্ত্রের সংক্রমণের একটি ঘটনা যখন জানান তখন, এবং বেগম খালেদা জিয়ার এই দলের পক্ষ থেকে গতকাল রাতে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এবং খালেদা জিয়ার সার্বক্ষণিকভাবে তার প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান তিনি আছেন, এবং এর বাইরে লন্ডন থেকে জোবাইদা রহমান এবং তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ রাখছেন। এবং ডাক্তার যেটি জানিয়েছেন যে কোনো ধরনের জটিলতা এড়াতে বা উদ্ভূত যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে শারীরিক অবস্থা যাতে উন্নতি ঘটে সেই বিষয়টি তারা সার্বক্ষণিক, অর্থাৎ ডাক্তারদের তিনি কেভিনে আছেন এই মুহূর্তে, এবং ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন, অধিকতর পরীক্ষা নিরীক্ষা তারা চালাচ্ছেন, যাচাই বাছাই করছেন। এবং তার যে চিকিৎসক দল রয়েছে সেটির পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু তিনি আমেরিকার জন হপকিন্সের চিকিৎসা নিয়ে এসেছিলেন, উন্নত চিকিৎসা নিতে গিয়েছিলেন, সেখানদের ডাক্তারদের সাথেও তারা যোগাযোগ রাখছেন, পরামর্শ নিচ্ছেন যে তার কী ধরনের চিকিৎসা দেওয়া যায়। এবং ডাক্তার আশা করছেন যে খুব দ্রুতই তিনি সুস্থ হবেন এবং তার যে গুলশান বাসভবন ফিরে যায় সেখানে তিনি ফিরতে পারবেন। কিন্তু কবে নাগাদ ফিরতে পারবেন সেটি হয়তোবা কিছুদিনের মধ্যেই জানা যাবে, তার শারীরিক যে অবস্থা সেটি বিবেচনা করার জন্য। এবং দলের নেতাকর্মীরা এক ধরনের উদ্গ্রীব হয়ে আছেন, অপেক্ষায় আছেন যে বেগম খালেদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে তিনি বাসায় ফিরবেন। এবং যেটি সবশেষ যেটি বলতে চাই যে চিকিৎসাদের পক্ষ থেকে যদি কোনো কিছু জানানো হয় সেটি আসলে গণমাধ্যমকে জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত সবশেষ যে তথ্যটি যেটি বলছেন যে বেগম খালেদা জিয়া যখন যে অবস্থায় ভর্তি হয়েছিলেন তার চেয়ে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর রিভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ। এবার অন্য প্রসঙ্গ। রাজুকের প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় 1 ডিসেম্বর। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে শুনানি চলে। শুনানি শেষে আদালতে রায়ের তারিখ ঘোষণা করেন। গত রোববার আজমিনার মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য থাকলেও তা হয়নি। এ সময় আত্মসমর্পণ করে গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে 2024 সালের 26 ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরস্পর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে 6টি মামলায় গত 10 মার্চ অভিযোগপত্র দাখিল করে দুদক। উনি যখন এমপি ছিলেন, ব্রিটিশ এমপি থাকা অবস্থায় উনি যখন জানলেন যে ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন, মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। সেই মর্মে আমরা এখানে 2 জন সাক্ষী দিয়েছেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় সাক্ষী দিয়েছেন, তার সেই কথাগুলো এখানে সবিস্তারে বর্ণনা করেছেন। সে একটা অবৈধ কাজে সহায়তা করেছে এবং অবৈধ কাজে সহায়তার কারণেই সে এই আইনে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে। রাজুকের প্লট দুর্নীতি মামলার আরও খবর জানাতে বিশেষ জজ আদালত থেকে যুক্ত হয়েছেন ইমদাদুল আজাদ। আজাদ, এই মামলার আইনজীবীরা কি বলছেন আর অপরাধীদের সর্বোচ্চ সাজা কি হতে পারে? স্বামী শেখ হাসিনা এবং তাদের পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির বিরুদ্ধে দুদক মোট 6টি মামলা করেছে পর্যন্ত। এর মধ্যে দুদকের 2টি মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। একটির রায় ঘোষণা করা হয়েছে 27 নভেম্বর, আর একটি আজকের যেটি যুক্তিতর্ক শেষ হলো সেটির রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 1 ডিসেম্বর। আজকের মামলায় আসামি ছিল 17 জন। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে যে শেখ হাসিনা এবং শেখ রেহানা তাদের পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দুদক এই রাজুক থেকে প্লট বরাদ্দ নিয়েছেন। তো আজকে মামলার রায়ের তারিখ 1 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। আজকে দুদকের আইনজীবীরা এই শেষে যেটি ব্রিফ করলো তারা যেটি বলেছেন যে তারা ক্ষমতার অপব্যবহার করে এই প্লটগুলো নিয়েছেন। যেহেতু শেখ হাসিনা এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় প্লট ছিল,
কিন্তু তারপরও এই মিথ্যা হলফনামা দিয়ে তারা এই প্লটগুলো বরাদ্দ নিয়েছেন এবং এই দুদকের আইনজীবীরা তাদের সর্বোচ্চ সাজা চেয়েছেন আদালতের কাছে। এই ছিল জেলা দায়রা এবং জজ আদালত থেকে আমার কাছে সর্বশেষ। রাজুকের প্লট দুর্নীতি মামলার খবর জানাতে বিশেষ জজ আদালত থেকে যুক্ত হয়েছিলেন ইমদাদুল আজাদ। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ। সাক্ষ্য গ্রহণ 8 ডিসেম্বর। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ সূচনা বক্তব্য শেষে এই দিন ধার্য করেন। 2 নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এই মামলায় 4 আসামি পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষ 38 জন সাক্ষীর তালিকা দাখিল করেছেন। এদিকে ট্রাইব্যুনাল 1 রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আবু সাঈদের মামলা পেন্ডিং আছে, এই মামলার শেষ পর্যায়ে। এছাড়াও 30 তারিখে আরও একটা মামলার ওপেনিং স্টেটমেন্ট আছে। কাজী এই সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে আমরা এই মামলাটা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন না করে পরের সপ্তাহে আমরা উপস্থাপন করব। এই বিবেচনায় আগামী 8ই ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে। মেট্রো রেল ব্যবহারে যাত্রী সেবা আরও সহজ করতে চালু হয়েছে অনলাইন রিচার্জ সুবিধা। এখন থেকে স্টেশনের কাউন্টারের লাইনে দাঁড়ানো ছাড়াই ঘরে বসেই র্যাপিড পাস বা এমআরটি পাসে রিচার্জ করা যাবে। সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবার উদ্বোধন করা হয়। তবে এতে অনলাইনে দাঁড়ানোর ভোগান্তি কমলেও সক্রিয় করতে হবে স্টেশনের এভিএমে আসতে। যাত্রীদের দাবি পুরো প্রক্রিয়া অনলাইনে করার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যাত্রার শহর ঢাকা, প্রতিদিন লাখো মানুষের সময়ের সঙ্গে লড়াই। সেই শহরে যাতায়াতকে আরও সহজ করতে চালু হলো মেট্রো রেলে অনলাইন রিচার্জ সুবিধা। এখন আর স্টেশনের দীর্ঘ লাইনে দাঁড়ানোর অপেক্ষা নয়, ঘরে বসেই র্যাপিড পাস বা এমআরটি পাস রিচার্জ করা যাবে। ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ যে কোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে রিচার্জ করা যাবে যে কোনো সময়। এজন্য ডিটিসি এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগ ইন করতে হবে। এরপর র্যাপিড বা এমআরটি পাস নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করলেই অনলাইন রিচার্জ সম্পন্ন হবে। রিচার্জ করতে গেলে অনেক সময় লাইনে দেওয়া থাকে, ভিতর থেকে একটা লাইন থাকে, বাইরে থেকে একটা লাইন থাকে, যারা সাধারণত টাকা কম থাকে। সেক্ষেত্রে এটা খুব ভালো একটা পদক্ষেপ হয়েছে আমার মনে হয়। তবে অনলাইনে রিচার্জ সফল হলেও তার সঙ্গে সঙ্গে কার্যকর হবে না। এজন্য যাত্রীর অবশ্যই স্টেশনে স্থাপিত নতুন এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ করতে হবে। এজন্য 16টি স্টেশনে 32টি নতুন এভিএম স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিটি স্টেশনে 2টি করে মেশিন থাকবে। যাত্রীরা বলছেন, অনলাইন রিচার্জে লাইনের ক্লান্তি কমলেও এভিএম এ বাধ্যতামূলক পাঞ্চ সিস্টেম আবারও লাইনে দাঁড় করিয়ে দিতে হবে। সবই ঠিক আছে, কিন্তু এখানে এসে যে এভিএম মেশিনে যে পাঞ্চ করার পরে যেটা অ্যাক্টিভেট হবে, এটা একটা হ্যাসেল। এটা যদি সরাসরি অ্যাক্টিভ হইতো ভালো হইতো, কারণ তাহলে আমি ঘরে বসেই আমি এটাকে অ্যাক্টিভেট করতে পারতাম। এটা অবশ্যই ডাইরেক্ট হলে ভালো হইতো, যদি মেশিনে আবার পাঞ্চ করা না লাগে ওটা হলেই সবচেয়ে বেটার হইতো। এর আগে সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। এমআরটি লাইন থেকে বের হয়ে আমাদেরকে যদি বাসে উঠতে হয়, তখন যেন এই কার্ডটা দিয়েই আমরা বাসে উঠতে পারি, এটাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি। যেমন হাতিরঝিল চক্র, তারপর আমাদের বিআরটিসি, তারপরে ওয়াটারপোর্ট, এগুলোকে আমরা অলরেডি এটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি, আপনার এমআরটি থেকে নেমে তারপরে যদি আমরা এখন বাসে উঠতে চাই, তাহলে এই একই কার্ড দিয়ে আমরা বাসে উঠে যাব। নীতিমালা অনুযায়ী অনলাইন রিচার্জের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ের সার্ভিস চার্জ হিসেবে রিচার্জ টাকার 0.83% অতিরিক্ত ফি প্রযোজ্য হবে। রিচার্জ করা অর্থ 3 মাস পর্যন্ত অপেক্ষমান অবস্থায় থাকবে। এ সময়ে এভিএম এ কার্ড স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে। সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন যাত্রীরা। কার্ডটিকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের রিচার্জ কার্ডে রিচার্জ হলে নিবন্ধিত যে আপনার মোবাইল নাম্বার, সেখানে একটা SMS যাবে।
বর্তমানে মোট যাত্রীর ৫৫% নিয়মিত ব্যবহার করেন এমআরটি বা র্যাপিড পাস, যেখানে মিলছে ১০% ভাড়া ছাড়। প্রতিদিন প্রায় ৪.৫ লাখ মানুষ মেট্রো রেলে যাতায়াত করেন। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। মহাসড়কে আইন অমান্য করাই যেন নিয়মে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সার্ভিস লেন ডিঙ্গি বাসে ওঠানামা করছেন যাত্রীরা। কে শোনে কার কথা? দর্শক, এমনই বিপজ্জনকভাবেই প্রতিদিন যাতায়াত চলছে আমিনবাজার চন্দ্রা হাইওয়েতে। অনেক চালক আবার রীতিমতো দায় চাপাচ্ছেন ৩ চাকার যানবাহনের উপর। এ অবস্থায় 3 হুইলারে লাগাম টেনে ধরার ট্রাফিকে জনবল বাড়ানোর দাবি পুলিশের। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। এখানে বাস থামা নিষেধ, কিন্তু ঘটছে উল্টো, থামছে বাস আর হুড়োহুড়ি করে বাসে ওঠার প্রতিযোগিতা যাত্রীদের। সার্ভিস লেনের প্রাচীর ডিঙ্গিয়ে মাঝের লেনে আসেন তারা। দুর্ঘটনার শঙ্কা যেন ভুলে গেছেন বেমালুম। আমিনবাজার চন্দ্রা হাইওয়েতে এমন দৃশ্য নিত্যদিনের। একদিকে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে আইন অমান্যের এই প্রতিযোগিতা মহাসড়কে সৃষ্টি করছে যানজট। চালক, হেল্পার কিংবা যাত্রী কারো কাছেই নেই নিয়ম মানার বালাই। আমার সামনে দিয়ে না নামে পিছন দিয়ে ঠেলা দিয়ে নেমে জায়গা সামনে গ্যাজাম হয়ে গেছে, গ্যাজাম রাখছে এই জন্য তার করেছি ডানে চলে যাবো। উদ্ধারদের মধ্যে আমার কোনো কথা নাই, আমি তো অন্যায় করে ফেলেছি স্যার। আমি তো দেখছি যে এই গাড়ি এখানে ব্রেক করা আছে, তার জন্য আমি এখানে উঠতে গেছি। আমাদের তো দোষ না, গাড়ি ওখানে স্টপ করে বিদায় ওখান থেকে আমরা চলে আসি এই সাইডে। আমাদের নামে দিচ্ছে সুপারভাইজার, আমাদের কিছু করেন না এখন। এই মাঝের লেনে বাস থামিয়ে যাত্রী তোলা যেমন আইন বিরোধী, ঠিক তেমনি এই প্রাচীর ডিঙ্গিয়ে মাঝের লেনে আসা সেটিও সমানার্থে ঝুঁকিপূর্ণ। ব্যক্তিগত সচেতনতা ও আইনের প্রয়োগ দুটোই এখানে সমানার্থে গুরুত্বপূর্ণ। নয়তো সড়কে যে দুর্ঘটনা ঘটে এর দায়ভার কার, সেই উত্তর মেলাই ভার। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, আমিনবাজার থেকে চন্দ্রা মহাসড়কের দৈর্ঘ্য 37.2 কিলোমিটার। 2 থানার দায়িত্বে রয়েছে 16টি যাত্রী ছাউনি ও বাস স্টপেজ। গত 1 বছরে এই সড়কে দুর্ঘটনা ঘটেছে 96টি। এর মধ্যে সার্ভিস লেনে বাসে ওঠানামা ও যাত্রী পারাপারের কারণেই দুর্ঘটনা ঘটেছে 42টি। ঝুঁকি কিন্তু কিছু করার নাই, তো এটা এখন নিয়ম হয়ে গেছে ধরলে পারে একটা। এখানে মামা যাত্রী সব গাড়ি দাঁড়ায়, এর জন্য আমরা যাত্রী তুলতেছি মামা, এটা একটা স্ট্যান্ড। ঢুকি ওভার বেশি দেরি, এই জন্য তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি যাবো এই পারপাসে। দুঃখীপূর্ণ হলে আমাকে করার কিছু নেই, কি করবো, আমাকে তো নিজে কত সময় দরকার আছে, কোন সময় দরকার আছে না। সড়কে 3 চাকার অবৈধ যান চলাচল নিয়েও অভিযোগ তুললেন বাস চালকরা। যাত্রী যেখানে খারায় আমাকে তো সেইখান দিয়ে বেরোতে হয়, ওইটা তো বেশিরভাগই রিক্সায় আটকে থাকে। আমরা এই অটো রিক্সার জন্য আমরা চালাতে পারছি, গাড়ি চালাতে খুব ঝামেলা হচ্ছে। 3 চাকার যানবাহনের দৌরাত্ম্য স্বীকার করলো হাইওয়ে পুলিশও। সড়কে নেমে পড়া অবৈধ প্রায় 40 লাখ 3 হুইলারের লাগাম টেনে ধরা ছাড়া বিকল্প নেই, জানালেন গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার। এত বড় একটা কমিউনিটিকে আপনি যখন অফ করতে যাবেন বা আপনি যদি একটা নিয়মের মধ্যে আনতে চান, তাদেরও কিছু ইন্টারেস্ট তৈরি হবে, ঠিক আছে? তো সেই জন্য এটা ন্যাশনাল একটা জাতীয় সিদ্ধান্ত হওয়া উচিত, সরকারের একটা সিদ্ধান্ত আসা উচিত, ঠিক আছে? এটাকে টোটাল ম্যানেজমেন্ট কিভাবে করা যাবে, কিভাবে এটার সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়, কিভাবে তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা যায়, আইনের মধ্যে আনানো যায়, পরিবহন যে আমাদের সড়ক পরিবহন আইন আছে, বিআরটি এর কিভাবে তাদেরকে রেজিস্টার্ড করা যায় বা করা যায় না, বা তারা কোথায় চলাচল করবে, এইটার উপরে টোটাল একটা আসলে জাতীয় একটা সিদ্ধান্ত আসা উচিত। দেন এটা আমার মনে হয় কাজ করবে, এই সিস্টেমটা কাজ করবে। আদারওয়াইজ এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা বলে আমি মনে করি। সচেতনতা আর আইন বাস্তবায়ন ব্যর্থ হলে নিয়ন্ত্রণহীন এই সড়কই নিয়ে আসতে পারে মহাবিপর্যয়। এই বিপর্যয় ঠেকানোর সময় যে ফুরিয়ে এসেছে, সেটি এখনকার বড় সতর্কবার্তা। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। 47তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন মহাসড়কে যান চলাচলের এখন কি পরিস্থিতি আর কতক্ষণ এই বিক্ষোভ চলবে, কি বলছেন শিক্ষার্থীরা? 47তম বিসিএস এর সময়সীমা পেছানোর দাবিতে কিন্তু টানা দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির
শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থী যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন তারা বলছেন যে 1100 মার্কের যে পরীক্ষা সেটির জন্য 2 মাস অত্যন্ত কম সময়, সে সময়টি যাতে আরো বাড়ানো হয় সে দাবিতে কিন্তু তারা বিক্ষোভ এবং সড়ক অবরোধ করছেন। গতকাল থেকেই তারা সড়ক অবরোধ করছেন, আজকেও দুপুর বেলা 12টা থেকে কিন্তু তারা সড়ক অবরোধ করছেন। ফলে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন এবং আরিচামুখী লেন 2 লেনেই কিন্তু অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে এবং বিশেষ করে নারী, শিশু, বয়স্ক এবং রোগী যারা রয়েছে তাদের কিন্তু বেশ ভোগান্তি হয়েছে। আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম যে তাদের আন্দোলনের ফলে ভোগান্তি কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, সে বিষয়ে তারা আসলে কি বলছেন। তারা বলছেন আন্দোলনের ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, সে বিষয়টি তারা অনুধাবন করতে পারছেন। পাশাপাশি তারা বলছেন যে বিসিএস পরীক্ষা যে 2 মাসের সময়টি বেঁধে দেওয়া হয়েছে সেটিও এক ধরনের বৈষম্য এবং অবৈজ্ঞানিক বলে তারা আসলে মত দিয়েছেন। তারা বলছেন এটি 1100 মার্কের জন্য যে পরীক্ষা সেটি আমাদের উপরে এক ধরনের বৈষম্য করা হচ্ছে, সুতরাং আমরা এই সময়সীমা যাতে প্রত্যাহার করা হয়, যাতে সময় বাড়িয়ে পরবর্তী সময় দেওয়া হয় সেই দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলমান রেখেছি। আমরা পরবর্তীতে আমাদের সময় বাড়ানোর আগ পর্যন্ত যতক্ষণ না সময় বাড়বে, পরীক্ষার সময় বাড়িয়ে দেওয়া হবে, ততক্ষণ তারা আন্দোলন আরো বেগবান করবেন। সড়ক অবরোধ এবং বিক্ষোভের পাশাপাশি তারা আরো বড়সড় আন্দোলনের দিকেও যেতে পারেন এমন কথাই কিন্তু তারা বলছিলেন। আমি আসলে যেমনটি বলছিলাম যে একটু যদি দেখাই সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখছি একজন বয়স্ক মানুষ কিন্তু তিনিও কিন্তু ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন এবং অনেক নারী শিশুকে আমরা দেখেছি তারা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছেন, অনেক রুগীকেও আমরা দেখেছি উল্টো পথে রিকশায় করে আসলে তারা হসপিটালে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও আন্দোলনকারীরা বলছেন যে তারা অ্যাম্বুলেন্স এবং রুগী যারা রয়েছে তাদেরকে অবরোধের আওতামুক্ত রেখেছেন, তারপরেও কিন্তু রাস্তা ব্লক থাকার কারণে কিন্তু আমরাও কিন্তু আসলে ঘটনাস্থলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেখানে পৌঁছতে পারিনি, কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে আমরা এই বিক্ষোভের খবর দিচ্ছি। যে কারণে কিন্তু অ্যাম্বুলেন্সগুলো অবরোধের আওতামুক্ত থাকলেও কিন্তু তারা সড়ক দিয়ে চলতে পারছে না। আসলে জনভোগান্তি অনেকটা চরমে এমনটি কিন্তু বলা যায়। এবং সর্বশেষ যদি বলতে চাই, শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি মেনে না হলে, সময় যদি বাড়ানো না হয়, সেক্ষেত্রে তারা আরো বড়সড় আন্দোলনের দিকে যাবেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 47তম বিসিএস পরীক্ষা সময়সূচি পেছানোর দাবি নিয়ে যে বিক্ষোভ চলছে সেটা নিয়ে আমার কাছে বিস্তারিত। ঢাকা আরিচা মহাসড়ক থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। গাজীপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন 2 পুলিশ সদস্য। সোমবার মধ্যরাতে গাজীপুরের ভোরার চৌকিদার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত 2 পুলিশ কর্মকর্তা হলেন এএসআই আব্দুর রশিদ ও পুলিশ কনস্টেবল সাইদুল। দুজনেই গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় কর্মরত। পুলিশ জানায় মধ্যরাতে ভোরা এলাকায় মাদক মামলার আসামি আব্রাহাম রায়হানকে আটকের পর আলামত জব্দ ও আরও 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামিদের আত্মীয় স্বজন সহ কয়েকজন মিলে 2 পুলিশ সদস্যের উপর হামলা চালায়। পরে পুলিশের অন্য একটি দল তাদের উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বগুড়ার শাহজাহানপুরে 2 শিশু ও মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার খোলসাকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, খোলসাকান্দি গ্রামের ওই বাড়িতে শাহাদাত হোসেন ও সাদিয়া দম্পতি 2 সন্তান নিয়ে বসবাস করতেন। শাহাদাত হোসেন পেশায় সেনা সদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত, তবে সপ্তাহখানেক আগে ছুটিতে আসেন। স্ত্রীর সাথে ঝগড়ার জেরে পাশের ঘরে ঘুমিয়েছিলেন তিনি। বাড়ির আরেকটি ঘরে 2 সন্তান সাইফ ও সাইফাকে নিয়ে ঘুমিয়েছিলেন মা সাদিয়া। পরে সকাল 10টার দিকে শাহাদাত হোসেন বারবার দরজা ধাক্কা দিলেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সে সময় 2 সন্তানকে গলাকাটা অবস্থায় ও স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, পারিবারিক কলহ থেকে এমন ঘটনা ঘটতে পারে। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তালিবান মুখপাত্রের দাবি এই হামলায় 9 শিশুসহ মোট 10 জন নিহত হয়েছেন। তালিবান জানিয়েছে স্থানীয় সময় সোমবার গভীর রাতে খোস্ত প্রদেশের গুরবুজ অঞ্চলে এই হামলা চালানো হয়। খোস্ত ছাড়াও হামলা উত্তর পূর্বের কোনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকায় হামলা হয়েছে। এতে আহত হয়েছেন 4 বেসামরিক নাগরিক। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বা সেনাবাহিনী। পেশোয়ারে এফসি সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার একদিন পরই এই হামলা হলো। গেল অক্টোবরে সংঘর্ষে জড়ায় আফগানিস্তান ও পাকিস্তান। 2021 সালে তালিবান শাসক গোষ্ঠী ক্ষমতা দখলের পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সংঘাত। এরপর কাতারের দোহায় আলোচনার মাধ্যমে অস্ত্রবিরতির শর্তে রাজি হয় কাবুল ও ইসলামাবাদ। পরে তুরস্ক দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির প্রস্তাব করা হলে তা ভেস্তে যায়। এজন্য পাকিস্তানকে দায়ী করে তালিবান শাসক গোষ্ঠী। ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে সৃষ্ট ছায়ের কুণ্ডলী ভারতের আকাশে দৃশ্যমান হওয়ায় বিঘ্নিত দেশটির বিমান চলাচল। এরই মধ্যে 11টি ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। এছাড়া ছাই আচ্ছাদিত এলাকাগুলোর আকাশে চলাচলকারী বিমানগুলোকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রীয় বিমান পরিবহন অধিদপ্তরের। এদিকে দিল্লির গড় বায়ুমানের অবনতি হওয়ায় অর্ধেক জনবল নিয়ে অফিস পরিচালনার নির্দেশ দিয়েছে প্রদেশ সরকার। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে থাকছে আইনি ব্যবস্থা। প্রায় 1 মাস ধরে নানা কারণে ক্রমাগত অবনতি ঘটছে দিল্লি সহ ভারতের বিভিন্ন এলাকার গড় বায়ুমানের। অর্ণব প্রসাদের প্রতিবেদনে বিস্তারিত। দীপাবলির পর থেকেই অবনতির শুরু ভারতের গড় বায়ুমানের। পরিস্থিতি উত্তরণে দিল্লি সরকার নানা উদ্যোগ নিলেও স্বাভাবিক হয়নি কিছুই। এছাড়া শুষ্ক মৌসুমে ভারতের পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে যত্রতত্র খড় পোড়ানোয় প্রতিনিয়ত ধোঁয়ার চাদরে আচ্ছাদিত দিল্লি সহ আশেপাশের শহরগুলোর আকাশ। এবার ভারতবাসীর জন্য মরার উপর খাড়ার খাওয়া হয়ে দাঁড়িয়েছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে সৃষ্ট ছাই। রোববার প্রায় 12,000 বছর পর উত্তর ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ঘটনা ঘটে। এরপর ঘন্টায় 120 কিলোমিটার বেগে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে আশেপাশের অঞ্চলে। বাতাসের তীব্রতা বেশি থাকায় ছাই লোহিত সাগর পেরিয়ে উত্তর ও পশ্চিম ভারতের দিকে অগ্রসর হতে থাকে। এনডিটিভি জানায় সোমবার রাত থেকে ভারতের দিল্লি, রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশের আকাশে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির ছাই। উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ভারতের বিমান পরিবহন কর্তৃপক্ষ। এরই মধ্যে 11টি ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। এছাড়া ভারতের যেসব এলাকার আকাশ ছায়ের কুণ্ডলিতে আচ্ছন্ন সে সকল স্থানে চলাচলকারী বিমানকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিমান পরিবহন অধিদপ্তর। এদিকে ভারতের আবহাওয়া বিভাগ জানায় মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ছায়ের স্তূপ ভারতের আকাশ থেকে চীনের দিকে অগ্রসর হবে। তবে বিশেষজ্ঞদের ধারণা এর ফলে আরও অবনতি ঘটবে ভারতের গড় বায়ুমানের। অন্যদিকে প্রতিনিয়ত দিল্লির বায়ুমান খারাপ হওয়ায় শহরটির অফিসগামী কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দিল্লি সরকার। নির্দেশনা অনুযায়ী মোট জনবলের অর্ধেক কর্মী নিয়ে কাজ করবে দিল্লির সরকারি ও বেসরকারি অফিসগুলো। এছাড়া বাড়ি থেকে কাজ করবেন বাকি কর্মীরা। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। তবে নির্দেশনার আওতামুক্ত থাকবে জরুরি পরিষেবা প্রতিষ্ঠানগুলো। মূলত অফিসগামী মানুষের চাপে যানবাহন থেকে নির্গত ধোঁয়া দিল্লির গড় বায়ুমানকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে। এ কারণে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। মঙ্গলবার সকালে দিল্লি সহ এর আশেপাশের এলাকাগুলোর গড় বায়ুমান বা একিউআই ইন্ডেক্স 300-র উপরে ওঠানামা করছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। এবার খেলার খবর। কাল থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজকে সামনে রেখে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও আজারবাইজান। আগামী 26 থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে হবে এই সিরিজ। আরও জানাচ্ছেন ফারহান ইহসান।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে 3 জাতি সিরিজ খেলতে যাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা। সিরিজকে সামনে রেখে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আফিদা খন্দকারের নেতৃত্বে 26 নভেম্বর মালয়েশিয়া ও 2 ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে দামাল কন্যারা। সর্বশেষ থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেই সিরিজে খেলা স্কোয়াডের সবাই আছেন 23 জনের দলে। নতুন করে যুক্ত হয়েছেন মামুনি চাকমা ও তনিমা বিশ্বাস। এর মাঝে তনিমা ও রুমা আক্তার আছেন স্ট্যান্ড বাই হিসেবে। 2 ম্যাচে ভালো খেলার আশ্বাস দিলেন অধিনায়ক আফিদা। একই সুরে সুর মেলালেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। এখন আমরা প্র্যাকটিস করেছি একসাথে, আলহামদুলিল্লাহ আমাদের বোঝাপড়া ভালো, ইনশাআল্লাহ সেটা আপনারা মাঠে দেখতে পাবেন। র্যাঙ্কিংয়ের দিক থেকে দুটো টিমই আমাদের থেকে এগিয়ে। চিটাগাংয়ে যেহেতু মেয়েদের এক্সক্লুসিভ ট্রেনিং করা হয়েছিল, হচ্ছে এখনো, তো আমরা মনে করি যে টিমের প্রিপারেশন অনেক ভালো। থাইল্যান্ড ম্যাচে বড় ব্যবধানে হারলেও কোচ জানালেন খেলায় হার জিত থাকবেই, তবে সেই ম্যাচের ভুল থেকে নিজেদের শোধরানোর চেষ্টা করেছে মেয়েরা। সব মিলিয়ে নারী ফুটবল সঠিক পথে আছে বলে অভিমত তার। চট্টগ্রামে টানা অনুশীলন থাকায় মেয়েদের ভালো ফুটবল উপহার দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ পিটার জেমস বাটলার। Because now we're trying to compete on a different level, which is AFC level, which is very different, and you're coming up against tougher opposition, as we found out when we played Thailand, where we were beaten and well beaten and no excuses. We had a lot of players who weren't fit enough, but we've tried to address that in a short period of time, and I feel we're on the right road. বাংলাদেশে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের মেয়েদের নিয়েও বেশ আশাবাদী পিটার। তবে মেয়েদের ঘরোয়া লীগ না থাকায় তার কণ্ঠে ঝরল একরাশ আক্ষেপ। I think the most important thing that we need a league. We desperately and we're crying out for one. We really do need one, and unfortunately we don't have one, so we've got to rely on bordering countries like Bhutan. ট্রাই নেশনের পর ডিসেম্বরের শেষ দিকে মালয়েশিয়া জাতীয় দল ও সে দেশের সেরা ক্লাবের সাথে 2টি প্রীতি ম্যাচ খেলবে দামাল কন্যারা। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করব এখন দুপুর। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণভোট অধ্যাদেশ অনুমোদন উপদেষ্টা পরিষদে। পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান সিইসির। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল। নিউমোনিয়া আক্রান্ত খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে। কিছুটা উন্নতি জানালেন চিকিৎসক। সুস্থতা কামনায় দোয়া মাহফিল। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনা, রিহানা সহ 17 জনের রায় 1 ডিসেম্বর। কুষ্টিয়ায় 6 হত্যাকাণ্ডে হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য 8 ডিসেম্বর। ঘরে বসেই র্যাপিড ও মেট্রোর কার্ড রিচার্জ সেবা চালু। ভোগান্তি কমলেও সক্রিয় করতে হবে স্টেশনের এভিএমে। পুরো প্রক্রিয়া অনলাইনে করার দাবি। এবং বিশৃঙ্খলার আরেক নাম আমিনবাজার চন্দ্রা হাইওয়ে। চলছে 40 লাখ 3 হুইলার। পুলিশের সামনে কেউ মানছে না সার্ভিস লেন। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।